আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমি আরেকটি প্রশ্ন আপনাদের দিয়ে ছুড়ে দিতে চাই। বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব একটি প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার বলেছেন। তো এই ব্যাপারটিতে আপনাদের কি অভিমত? জি, প্রথমত আমি ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি ওনার এই আমার বিএনপির চুটন ভাই, সম্ভবত না, সরি, চুটন ভাই, ওনার কথার প্রতিপ্রেক্ষিতে সেটাই বলবো। আসলে যুদ্ধ অপরাধীদের বিচার আজকে এত দীর্ঘায়িত কেন? দীর্ঘায়িত আসলে ঠিক আছে, আমরা আসলে বাঙালি জাতি হিসেবে আমরা কলঙ্কিত, কলঙ্ক মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু সুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই আমরা কলঙ্ক মুক্ত হব। আর সেই বিচারটা হওয়া উচিত ছিল অনেক আগেই, যেহেতু বঙ্গবন্ধুর হত্যার পরেও অনেক প্রেসিডেন্ট আসছেন, অনেক প্রধানমন্ত্রী অনেকবার আসছেন, কারো হাতে হয়নি। সেই জননেত্রী শেখ হাসিনার হাতেই হবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে যে কি বললেন যে অগণতান্ত্রিক সরকার না, সেই দেখেন আমাদের সংবিধানকে রেসপেক্ট করতে হবে এবং বাংলাদেশের সংবিধান কি বলছে সেটাকে আপনাকে মেনে চলতে হবে। যেহেতু আমরা বাঙালি, আমরা সংবিধানকে রেসপেক্ট করি। জাতির জনক বঙ্গবন্ধুর সুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে জনগণের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত সরকার বিদায় বাংলাদেশের জনগণের ম্যান্ডেট এবং গোটা বিশ্বের ম্যান্ডেট নিয়ে আর যুদ্ধ অপরাধীর বিচার করে যাচ্ছেন। সেখানে কিন্তু বিশ্বের কেউ এখনো বলেনি যে বাংলাদেশের গভর্নমেন্ট অগণতান্ত্রিক, কারণ পুরো বিশ্বই কিন্তু সেটা দিয়ে যাচ্ছে যে যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে, সেখানে কেউ কিছু বলতেছে না। সেটার অর্থই হচ্ছে যে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতির ভিতরেই কিন্তু বর্তমান সরকার নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে বর্তমান সরকার পরিচালনা করতেছেন। তো আমি আসলে বিএনপির ভাইকে এটা বলবো, লুটন ভাইকে, আসলে ও গণতান্ত্রিক বলতে পারেন না। কারণ আপনি যদি পিছনের দিকে যান, মাশাআল্লাহ জারি করার কথা বলেন, কিংবা বিভিন্ন ধরনের এই যে আপনার হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা, এই ধরনের কথা আসলে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো উড়ে এসে জুড়ে বসার বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর রাজনীতি করে, গণতন্ত্রের বিশ্বাস করে এবং গণতন্ত্র কায়েম করার জন্য বঙ্গবন্ধু নির্দ্বিধায় কাজ করে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর সুকন্যা জননেত্রী শেখ হাসিনাও তাই করে যাচ্ছেন। কিন্তু আমরা এখন সেটাই বলবো, বর্তমান গভর্নমেন্ট বাংলাদেশ সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে এসে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। এই ব্যাপারে আপনাদের আসলে রয়্যাল সাহেব যে কথাগুলি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে সরকার, যাকে আমরা বলি অবৈধ সরকার, উনি যে কথা বলেছেন যে বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। আমরা যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই, 1996 সালে এই বর্তমান যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে বাংলাদেশে তৎকালীন সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে। আন্দোলনের মাধ্যমে তিনি যেটা চেয়েছেন সেটা হলো সর্বদলীয় একটি তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশ পরিচালিত হবে। তাহলে স্বীকার করতে হবে, তাহলে সেদিন তিনি যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটা ছিল তাহলে লোক দেখানো এবং নিজেদের স্বার্থের জন্য। ওনারা এই আন্দোলনটা করে ওই আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে ওনারা ক্ষমতায় এসেছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন ক্ষমতায় এসে এই 2006 সালে যখন বিএনপি আবার ক্ষমতা হস্তান্তর করলো, সেই তত্ত্বাবধায়ক সরকারকে গোবলেট করে, মানে এটাকে এলোমেলো করে দিয়ে সিস্টেমটাকে ওনারা 111-এর মাধ্যমে একটা মিলিটারি ব্যাক্ট একটা সামরিক শাসন, আধা সামরিক শাসন জারি করে সেখানে একটা সরকার করা হলো। ওনাদেরকে অ্যারেস্ট করা হলো। উনি আঘাত করে ওখান থেকে অসুস্থ হয়ে উনি বের হয়ে চলে গেলেন বিদেশের মাটির থেকে এসে উনি ঘোষণা দিলেন যে ওনারা এই সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আগামী দিনে বৈধতা দিবেন। তো এটা ছিল একটা নীল নকশার নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা সেদিন ক্ষমতায় আসলেন। 1998 সালের যে নির্বাচন, 2009 সালের যে নির্বাচন এসে, সেই নির্বাচনটার পরে এসে ওনারা কি করলেন, ওনারা দেখলেন যে ওনারা ক্ষমতায় এসে গেছেন, এখন আর ওনাদের তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই। ওনারা কিন্তু বুঝে নিয়েছেন যে বাংলাদেশের জনগণ ওনাদেরকে ভোট দিবেন না। তো ওনারা কি করলেন, সামরিক শাসকদের সহায়তা নিয়ে ক্ষমতায় আসলেন এবং ঠিক একই কায়দায় ওনারা 2004
2004 সালে যখন একটা জিও নির্বাচন, তার আগে ওনারা কি করলেন, তত্ত্বাবধায়ক সরকারকে পরিকল্পিতভাবে ওনারা পরিবর্তন করলেন। ওনারা বলতে চাচ্ছেন এই শাসনতন্ত্রের কথা, সংবিধানের কথা। যদি সংবিধানের কথা মেনে যদি মানুষ দেশ চালাতো, তাহলে যারা পাকিস্তানের নাগরিক হয়ে পাকিস্তানের সংবিধানের বিরুদ্ধে দেশ বিদ্রোহ করলো, করে দেশের স্বাধীন করলো, তাহলে তারা তো সেই পাকিস্তানের সংবিধানও মানেনি। তাহলে মানলে তো আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। আর একই ধারা মতে যখনই যেটা হয় যে যখন 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, আওয়ামী লীগ যখন আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তখন তো সংবিধানে ছিল না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধীনে, তখন তো বিএনপির অধীনে যখন নির্বাচনটা হলো ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কেন অংশ নিল না? তাহলে সেক্ষেত্রে যে কথাটা আসছে সেটা হচ্ছে সংবিধান হচ্ছে দেশের জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়। তো সুতরাং সংবিধান আজকে যেমন সংবিধানের দোহাই দিয়ে এই 5ই জানুয়ারি 2014 সালের যে নির্বাচনটি হলো, যে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হলো, ওই এখানে আবার সামরিক কায়দায় ওনাদের ক্ষমতায় অধীনে থেকে ওনারা নির্বাচন করতে হবে, যেটা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সকলেই জানি যে বাংলাদেশ কি জানে। আজকে যেমন বন্দুকের নলের সামনে বাংলাদেশের একটা নাগরিক কোনো কথা বলতে পারে না। এটা একটা দেশের একটা স্বৈর শাসন আবার কায়েম হয়েছে। এখন যে একটা অগণতান্ত্রিক পন্থায় একটা সরকার এসে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে বাংলাদেশে এখন একটা অগণতান্ত্রিক এবং শক্তি প্রয়োগ করে জনগণের অধিকারকে নস্যাৎ করে দিয়ে হত্যা, গুম এর মাধ্যমে মানুষকে দমন নিপীড়ন করে আজকে ক্ষমতা কন্টিনিউ করতেছে। এটা আজকে বাংলাদেশের মানুষ সকলেই এই সরকারের বিরুদ্ধে আজকে সোচ্চার। তো এই অবস্থা প্রেক্ষাপটে মনে করেন যে কথাগুলি আমার বন্ধু বলছেন, যে এটা আসলে বাংলাদেশের সার্বিক অবস্থার প্রেক্ষাপটে এখন অতি দ্রুত দেশের উন্নয়নের জন্য যেটা দরকার একটি নির্বাচিত সরকার ব্যবস্থা। একটা নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত, আর অনির্বাচিত সরকারের মাধ্যমে কোনোদিন গণতন্ত্র বেঁচে থাকতে পারে না। ধন্যবাদ আপনাকে। কিছু বলতে চাচ্ছেন মিলান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্লিজ। আমি কয়েকটা বিষয়ে একটু কথা বলবো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সুটন সাহেবকে, কারণ আমি আসলে দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে, কারণ আমাদের জাতীয়তাবাদী দলের যে জামাত প্রীতি বা পাকিস্তান প্রীতি, এটা ওনার কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও আমি আসলে বলতে বিষয়টা ইচ্ছুক না, তারপরে বলতে উনি সুযোগ করে দিলেন। ধন্যবাদের জন্য ওনাকে, উনি সুযোগ করে দেওয়ার জন্য। কারণ উনি পাকিস্তানের সংবিধান কথা বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণরূপে একমত যে সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ না। নিঃসন্দেহে বাক্যটার জন্য আমি এই কথাটার সাথে আমি একমত। উনি কয়েকটা নির্বাচনের কথা উদাহরণ এখানে এনেছেন, যে আমাদের এই বর্তমান সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়েছেন, এবং ওনার দল বিএনপি যে নির্বাচন করেছিলেন 15 ফেব্রুয়ারি, 15 দিনের জন্য, কতদিন ওনাদেরও একটা সরকার ছিল। জনগণের জন্য বলেই সংবিধান ওই দিন ওনারা ক্ষমতায় থাকতে পারেননি, কারণ বাংলাদেশের মানুষ এই পর্যায়ে গিয়ে পৌঁছিল যে ওনাদেরকে ক্ষমতায় থাকতে দেয় নাই। মানুষের গণ আন্দোলনের কাছে ওনাদের তৎকালীন সরকার হার মানতে বাধ্য হয়েছেন এবং তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। এটা প্রমাণিত হয় যে জনগণ তাদেরকে ক্ষমতায় চায়। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী এবং ধর্ষণ, লুণ্ঠনের দায় অভিযুক্ত কাউকে ক্ষমা করা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ চায় এদেশের মানুষ শান্তিতে থাকুক, শান্তিতে বসবাস করুক। এগুলা জামাত এবং বিএনপির কাজ, এটাতে আমরা কোনো সন্দেহ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমি ওনাকে দুটো একটা উদ্বুদ্ধ দেব। বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, এটাতে বলার অবকাশ রাখে না। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, সাবেক একজন মন্ত্রী আমাদের সিলেটের, উনি যে ইলিয়াস আলীর কথা বললেন, আমি সিলেটেই গেলাম প্রথম, যদিও ও ভালো বলতে পারতো, তারপরে আমি বলে নিচ্ছি একটু। সিলেটে আপনার সাবেক অর্থমন্ত্রী শাহনেস কিবরিয়াকে দিন ও দুপুরে গুলি করে হত্যা করা হলো, গুলি না, ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করা হলো তৎকালীনকার সরকারের মদতে, প্রশাসনের উপস্থিতিতে, দিনে দুপুরে। আপনি এটা চিন্তা করা যায় না যে একজন সাবেক মন্ত্রীকে দিনে দুপুরে একটা সভাস্থলে হত্যা করা হয়। এবং কি আরো দুঃখের বিষয় হলো এই যে তাকে যখন মেডিকেলে নেওয়া হলো সিলেটে, তখন তার শরীর ঝাঁঝরা হয়ে গেছে প্রায় স্প্লিন্টারের আঘাতে, তখন তাকে
রক্তগুলা যখন তাকে দেওয়া হচ্ছে রক্তগুলা থাকছে না, তার জন্য জরুরি একটা হেলিকপ্টার চাওয়া হয়েছিল তৎকালীন সরকারের কাছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক সরকারের পক্ষ থেকে না করা হয়েছিল। তারপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের সিলেটের আরেকজন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তিনি একটা সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। যা তখন তিনি হয়তো পানিতে তার গাড়িটা যখন ডুবলো আর কি, তখন তাকে সেখানে পানি থেকে উঠানোর পরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে যদি দ্রুত চিকিৎসার জন্য কোথাও নিতে হয়, সেটা যদি ঢাকাতে আনতে হয়, সেটা যদি দেশের বাইরে নিতে হয়, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল ইয়ার ব্যাপারে, আমাদের সাইফুর রহমান সাহেব যা একটা দেশের এবং আপনার পৃথিবীর ইতিহাসের নজরবিহীন ঘটনা বলবো, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য কন্যা, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে দিনে দুপুরে গুলি না শুধু সেখানে আপনারা জানেন তাকে গ্রেনেড হামলা করে তাকে সমূলে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার যে পরিকল্পনা ছিল, যখন সেটাতে ব্যর্থ হলেন অশেষ আল্লাহ পাকের মেহেরবানিতে, যখন জননেত্রী শেখ হাসিনা জীবিত তার ব্লুটপ্রুফ গাড়িতে উঠলেন, তখন তার ব্লুটপ্রুফ গাড়িটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। কতটা নিরাপদ ছিল না, কতটা মানে তখন তৎকালীনকার সরকারের যারা ছিল নীতি নির্ধারক মহল, তাদের সম্পূর্ণ নীল নকশায় এই কাজগুলো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, দেশের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের প্রত্যেকটা নীতি নির্ধারক লোক জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন এবং যাবেন ততদিন পর্যন্ত এই দেশে। আপনার কথার প্রেক্ষিতে আপনার প্রতি আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বাংলাদেশে পরপর 2 জন বিদেশিকে হত্যা করা হয়েছে বা মারা গিয়েছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যখন মিডিয়া অনেক তোলপাড়, তখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে বিএনপি বাংলাদেশেও মানুষ পোড়ানোর রাজনীতি করেছে এবং বিদেশে বসেও মানুষ হত্যার রাজনীতি করছে। তো সরকারের কাছে যদি এই ধরনের কোনো প্রমাণ থাকে, তাহলে কেন সরকার পদক্ষেপ নিচ্ছেন না? ওকে, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত আমার এই যে রিপন ভাই সম্ভবত ওনার প্রশ্নের একটা কথা বলবো। আমার সাধারণ সম্পাদক সাহেব অনেক কথাই উনি বলেছেন, সুন্দর করে বলেছেন, হয়তো আমি ওনার মতো বলতে পারবো না। যাক, ধন্যবাদ আমার সাধারণ সম্পাদক সাহেবকে। প্রথমত হচ্ছে যে স্বাধীনতার ঘোষক নিয়ে একটা কথা বললেন আমার রিপন ভাই। আসলে ওনার জানা উচিত ছিল স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার ঘোষণা কিভাবে আসলো, কোথায় থেকে আসলো। তৎকালীন অবস্থায় বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল। তখন আমরা যুদ্ধ করতেছি বাংলাদেশ স্বাধীন করার জন্য, আর সেই পাকিস্তান গভর্নমেন্টের অধীনে কর্মরত ছিলেন আমাদের বাংলাদেশের একজন সুপুত্র মেজর জিয়াউর রহমান সাহেব। তৎকালীন কালরঘাট বেতার কেন্দ্রের 11 সেক্টর 1 সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান সাহেব। যা আরো 10টা সেক্টর ছিল, উনি হয়তো জানেন না, ভুলে গেছেন, হয়তো ভুলেন নাই, হয়তো বলতে চাচ্ছেন না। যাক, 10টা সেক্টর ছিল। সেই 10টা সেক্টর এবং উনাকে নিয়ে 11টা সেক্টর ছিল শুধু চট্টগ্রাম কালরঘাট বেতার কেন্দ্রে, নট বাংলাদেশ না, শুধু চিটাগাং কালরঘাট বেতার কেন্দ্রে। উনি একজন 11 সেক্টর 1 সেক্টর কমান্ডার। তাহলে যখন স্বাধীনতার ঘোষণা, আমি বলবো, কারণ আমার বাড়ি সুনামগঞ্জ জেলায়, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় হাওড়া এলাকা, সেখানে হয়তো সাধারণত আমাদের মা বোনেরা চিঠি পড়তে পারতো না। আগের যুগে আমরা যখন আমাদের দাদারা বিদেশে যেত, চিঠি পড়তে পারতো না। কোথায় থেকে মাস্টার সাহেব এলে বলতো, বাবা এখানে কি লেখছে একটু পড়ো। সেইভাবেই কিন্তু আমার মা বোনেরা কিন্তু চিঠি পড়তে পারতো না, শুনলে বুঝতে পারতো কি লেখা, এখানে কি লেখছে। সেইভাবেই কিন্তু আমি জিয়াউর রহমান সাহেবকে যদি ওনারা স্বাধীনতার ঘোষক বলেন, আমি বলবো না, ভুল করতেছেন। আপনারা ওনাকে সম্মানী মানুষ, সম্মানের যে জায়গায় নিয়ে যান, বাংলাদেশের মানুষ ওনাকে সম্মান দেন। উনি স্বাধীনতার পাঠক ছিলেন, আপনারা ওনাকে পাঠকের জায়গায় নিয়ে যান, তাহলেই তো বাংলাদেশের মানুষ ওনাকে সম্মান দিবে। যেহেতু আজ উনি দুনিয়াতে নেই, ব্যস্ত নসিব করুক আল্লাহ ওনার। আপনারা বলতেছেন উনি শহীদ, কে বলবো আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক, কিন্তু ওনাকে পাঠকের জায়গায় নিয়ে গেলেই তো সবাই সম্মান দেয়, ঘোষকের জায়গায় নিয়ে আসার দরকার নাই। সুপ্রিয় দর্শক, আসলে আমরা চাই প্রবাসের মাটিতে প্রবাসীরাও এই রাজনৈতিক দলগুলো থেকে কোনো ভালো কিছু আশা করে এবং আগামী দিনে যেন এই রাজনীতিবিদদের মাধ্যমে প্রবাসীরা সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাদের কল্যাণ বয়ে নিয়ে আসে, এই আশাই করে এখানে প্রবাসী বাংলাদেশিরা। ধন্যবাদ।